খুবই সেটাকে প্রশংসীয় চোখে দেখতে চাইব। সভা শুরু করছি। আমাদের আজকের এই সভার সভাপতি হিসেবে আমি আমাদের এই আয়োজক কমিটির সভাপতি, আমাদের সিউড়ির বিশিষ্ট ডাক্তার এবং বিজ্ঞান কর্মী, সঙ্গে অবশ্যই সাহিত্যে তার বোধ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে না আমাদের, ডাক্তার স্বপন মণ্ডল মশাইকে অনুরোধ করব একটু ডায়াসে আসতে। সাক্ষরতা প্রচার সমিতির বীরভূম জেলা কমিটির কার্যকরী সভাপতি তথা আমাদের রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি শ্রী বিকাশ কুমার রায় মশাইকে তাকে অনুরোধ জানাবো মঞ্চে আসতে। আমরা আমাদের এই 205তম, সেটা হচ্ছে আমরা বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলা কমিটির আমাদের যিনি সভাপতি ছিলেন সেই মতিউর রহমানকে কয়েকদিন আগে হারিয়েছি, প্রয়াত হয়েছেন। তার উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করবেন বিকাশ রায় মশাই। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলা কমিটির প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি এবং রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং বর্তমানে অন্যতম উপদেষ্টা মতিউর রহমান গত কয়েকদিন আগে, গত 3রা জুলাই পথ দুর্ঘটনায় আহত হওয়ার পরে একটা নার্সিংহোমে লাইফ সাপোর্টে ছিলেন, সেই অবস্থাতেই মারা গেছেন। আমরা তার এই প্রয়াণে আমাদের এই আজকে সবার পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা হবে। এরপর আমাদের দুজন অতিথি তাদেরকে বরণ করে নেবেন। আমাদের মধ্যে আছেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা কমিটির সদস্যা শ্রীমতী কৃষ্ণা সেনগুপ্ত, আরেকজন আছেন আমাদের মেরিনা বানু। এই দুজনকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। না খুললে হতো, খুলতে গিয়ে গন্ডগোল হয়ে গেল। অশোক আমানুজ মুখোপাধ্যায়কে বরণ করছেন কৃষ্ণা সেন। আজকের দিনের কথা ভেবে আমরা ছোট ছোট এই কমিটির যিনি সভাপতি, আয়োজক কমিটি, তার হাতেও আমি এই পেপারটি আছে। এরপর ডাক্তার স্বপন মণ্ডল মশাই, এরপর অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায়, এরপর শ্রী বিকাশ রায়,
এরপর শ্রী বিকাশ মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রজ মুখার্জি মশাই। আমি অনুরোধ করব মাল্যদান করতে। এরপর উপস্থিত সকলকেই আমি অনুরোধ জানাবো আপনারা একে একে এসে এবার উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবেন শ্রীমতী কাবেরী ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী কাবেরী মুখার্জিকে, কাবেরী ব্যানার্জিকে। এবারে আমরা যে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে অক্ষয় কুমার দত্তের 205তম জন্মজয়ন্তী এখানে উদযাপন করছি, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি এটা খুব সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরবেন শ্রী বিকাশ রায় মশাই। সভাপতি আজকে এখানকার সভামণ্ডপ মহোদয়, আলোচক, মুখ্য আলোচক অশোক মুখোপাধ্যায় মহোদয়, অধ্যাপক রামান মুখোপাধ্যায়, আমাদের সংগঠনের সম্পাদক, এখানে উপস্থিত শ্রদ্ধেয় প্রযোজা বকুলদা, অধ্যাপক বৃন্দ আছেন সবাই।
সবাইকেই আমাদের আয়োজক তথা বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা, নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। খুব কম কথাই আমরা বলতে চাই যে আজকে যে অক্ষয় কুমার দত্তের জন্মদিনে আমরা যে অনুষ্ঠানটুকু আয়োজন করতে পেরেছি, একটু বিলম্বে হলো, আবহাওয়া কিছু খারাপ থাকার সাথে সাথেও বৈদ্যুতিক সরবরাহ কিছু সমস্যা হয়ে যাওয়ার ফলে আমাদের অনুষ্ঠান শুরু করতে খানিকটা বিলম্ব হয়েছে, আপনাদের একটু কষ্ট হয়েছে। তবুও সেই কষ্ট স্বীকার করে আপনারা যারা উপস্থিত আছেন, উপস্থিত হয়েছেন, সবারই কাছে বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি তথা আয়োজকদের পক্ষ থেকে যথাযথ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে 15 জুলাই 2024 তারিখ অক্ষয় কুমার দত্তের 205তম জন্মদিন। বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি নয়, শুধুমাত্র আমরা সিউড়িতে সবারই পক্ষ থেকে, সিউড়ির মানুষজনের পক্ষ থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করা শুরু করেছি, স্মরণ করছি। বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি তো করেই, তার নিজের উদ্যোগে করে, কিন্তু এখানেও আমরা এরকম একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি, সমস্ত সংগঠনগুলিকে যুক্ত করে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন, বিভিন্ন স্কুল কলেজ তারা সাড়া দিয়ে আমরা এখানে বিদ্যাসাগর চর্চার একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। সেখানে আমাদেরকে সব থেকে বেশি প্রেরণা জুগিয়েছেন এখানে উপস্থিত আছেন প্রযোজা, তার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সেই প্রেক্ষিতে আমরা দেখতে চাচ্ছি যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজ করতে চেয়েছিলেন, যে পরিবেশে তিনি এগোতে চেয়েছিলেন, শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তার সেই সহযোগী ছিলেন যিনি, অক্ষয় কুমার দত্ত, তাকে যদি আমরা স্মরণ না করি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কাজ সেটা গোটাটা সম্পূর্ণ হবে না। ফলে অক্ষয় দত্তের চর্চা করা, অক্ষয় কুমার দত্তকে স্মরণ করা, তার চর্চা করা, তার ভাবনাটাকে আরো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা না করলে এই বিদ্যাসাগর চর্চা কখনো সম্পূর্ণ হতে পারে না। আমরা সেই উদ্যোগটা গ্রহণ করেছি কয়েক বছর আগে, অর্থাৎ 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন 200 বছর পূর্ণ করেছেন তার জন্মে, অক্ষয় কুমার দত্ত তার 200 বছর পূর্ণ করেছেন তার জন্মে। আমরা সেই সময় অক্ষয় দত্তকে যেভাবে স্মরণ করার প্রয়োজন ছিল আমরা করতে পারিনি, এটা আমাদের বলা যায় ঘাটতি আছে। আমরা সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আগামী দিন উদ্যোগ গ্রহণ করব। আমরা শুরু করলাম যে অক্ষয় কুমার দত্তকে যাতে স্মরণ করতে পারি, সমানভাবে দুজন মানুষকে স্মরণ না করলে কখনোই একজন আরেকজনের পরিপূরক হয়ে উঠতে যেটা পেয়েছিলেন আগে, আমাদের যেখানে নিয়ে যেতে চাচ্ছি মানুষের কাছে যে ভাবনা, যে চিন্তা, সেখানে এই দুজনকে স্মরণ করাটা কি আবশ্যক। এই জায়গা থেকেই দাঁড়িয়ে আমরা সিউড়িতে বিভিন্ন সংগঠনের কাছে আহ্বান জানিয়েছিলাম, বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতি উদ্যোগ করবে, আপনারা এগিয়ে আসুন। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরে আমরা আয়োজক কমিটি তৈরি করেছিলাম, তার সভাপতি হয়েছিলেন ডাক্তার স্বপন কুমার মণ্ডল, আজকে তিনি সভাপতিত্ব করছেন। সেই তাদের পক্ষ থেকেই এবং মূলত বঙ্গীয় সাক্ষরতা প্রচার সমিতির উদ্যোগে আজকে আমরা এই অক্ষয় কুমার দত্তের 205তম জন্মদিন পালন করছি। আমরা এটা সবাই জানি যে অক্ষয় কুমার দত্ত কে, অক্ষয় কুমার দত্ত কেন, অক্ষয় কুমার দত্তের ভাবনাটা কি, এটাই চর্চা করা আজকে সব থেকে বড় দরকার। আর সেজন্য আমাদের মাঝে সব থেকে একজন উপস্থিত আছেন যিনি, দুজন বক্তাকে আমরা পেয়েছি, আলোচককে আমরা পেয়েছি, তারা এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন। আমি সেই বিষয়ে যেতে চাইছি না একেবারে, কিন্তু যে প্রয়োজনটা আজকে অক্ষয় দত্তের আছে ভাবনা চিন্তার, সেটা হচ্ছে অক্ষয় দত্ত যে প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজে লেখাপড়া শিখেছিলেন খুব কম, বেশি প্রথাগত শিক্ষা তার বেশি ছিল না, প্রথা বহির্ভূত শিক্ষায় তিনি অর্জন করেছিলেন বেশি। ফলে প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, মৌলিক ভাবনা চিন্তা করা যায়, সেটা অক্ষয় দত্ত প্রমাণ করেছিলেন। আমরা যারা সাক্ষরতার আন্দোলন করি, আমরা এই ভাবনাটাকেই ভাবিত করতে চাই যে শুধুমাত্র প্রথাগত ব্যবস্থা নয়, প্রথাগত ব্যবস্থার বাইরে গিয়েও মানুষ শিক্ষিত হয়ে উঠতে পারে, সচেতন হয়ে উঠতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে। এই জায়গাতে অক্ষয় দত্তকে চর্চা করাটা আমাদের খুবই প্রয়োজন।
দ্বিতীয়ত হচ্ছে অক্ষয় দত্তের যে জীবন, যখন তিনি পড়াশোনা করেছেন অনেকটা বয়সে পড়াশোনা করতে শুরু করেছিলেন, হয়তো হাতে করি হয়েছে তার 5 বছর বয়সে, কিন্তু তার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় এসেছে অনেকটা পরে, এবং তারপরেও তিনি যখন যেটুকু সুযোগ পেয়েছিলেন সেটুকুও সদ্ব্যবহার করতে পারেননি, নানা প্রতিবন্ধকতায় সেখানে অসমাপ্ত রেখে তাকে চলে যেতে হয়েছিল। তারপরে তিনি বাইরে গিয়ে লেখাপড়া শিখেছেন, মায়ের নির্দেশে তখন বাধ্য হয়েছিলেন কর্মসংস্থানের পথ বেছে নিতে। ঈশ্বর গুপ্তের সঙ্গে পরিচয় হয়, ঈশ্বর কুমার গুপ্তের সঙ্গে সেখানে সংবাদ প্রভাবে কিছুদিন কাজ করার পর আস্তে আস্তে তিনি তত্ত্ববোধিনী সবার সঙ্গে যুক্ত হন, তত্ত্ববোধিনী সবার সদস্য হন, পরে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হন এবং 12 বছরেরও কিছু বেশি সময় সেখানে সম্পাদনার কাজ করেছিলেন। তারপরে তিনি আর সেই কাজ করতে পারেননি তার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রস্তাব করেছিলেন সেই সময় শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নর্মাল স্কুল স্থাপন করার কথা ভেবেছিলেন, এবং অক্ষয় কুমার দত্তকে সেই নর্মাল স্কুলের শিক্ষক হওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন এবং সেটা হয়েও ছিলেন। তবে সেই কাজটা তিনি সম্পূর্ণ চালিয়ে যেতে পারেননি, বাধ্য হয়ে তিনি একটা সময় নর্মাল স্কুলের শিক্ষকতার পদ ত্যাগ করে যান। তার শিরোপীড়া দেখা দেয়, তার মাথায় একটা অসুখ দেখা দেয়, তারপরে তিনি করতে পারেন। কিন্তু তাই বলে তিনি থেমে যাননি, তারপরে অর্থাৎ 55 সালে তিনি কাজ ছেড়েছিলেন নর্মাল স্কুলের শিক্ষকতা, তারপরেও তিনি 86 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এই 86 সাল পর্যন্ত তিনি যা যা সৃষ্টি করে গেছেন সেগুলো আমাদের ভারতবর্ষের দর্শন, বিজ্ঞান, ভূগোল, শিক্ষার ক্ষেত্রে মৌলিকত্বের দাবি করতে পারে। ফলে অক্ষয় দত্ত আজকে আমাদের কাছে বিস্মৃত হয়ে গেছেন অনেকের কাছে। একটা খুব খুশির ঘটনাও আমাদের কাছে আছে, এখনো পর্যন্ত সংসারের দুঃখেরও বলতে হয়। অক্ষয় দত্তের ফটো আমরা বানাতে দিয়েছি একটি দোকানে বোলপুরে, সেখানে বলা হয়েছিল যে অক্ষয় দত্তের ফটোটি কালকে বানিয়ে দিতে হবে। তো সেই সময়ও আমাদের অমিতাভ বলে চলে গেছিল তো কালকে তোমাকে বানিয়ে আমাদের দিয়ে দিতে হবে। তো সে ফটোওয়ালা যে বানিয়েছেন তিনি তার জরুরি কাজের জন্য ফটো দোকান বন্ধ করে চলে গেছে, কিন্তু ফটোটা তার ভুলে গেছে পাশে একটা ওষুধের দোকানে, যেমন ফটোটা আমার বাড়িতে রাখা আছে, তাকে যেন কি বলেছে। এবার অমিতাভ যখন সেই ওষুধের দোকানে গেছে, ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছেন তুমি কি একটা ফটো বানাতে দিয়েছিলে? বলে হ্যাঁ আমি ফটো বানাতে দিয়েছিলাম। তো ফটোওয়ালা ও আজকে কলকাতা চলে গেছে জরুরি কাজে, দোকানে নেই, ও বলে গেছে তোমাদের নাকি শ্রাদ্ধ আছে, ফটোটা বানাতে দিয়ে গেছে, রেখে গেছে বাড়িতে, তোমরা নিয়ে যেও। অর্থাৎ অক্ষয় কুমার দত্ত এখনো ছবিটা মানুষের কাছে অপরিচিত। বিদ্যাসাগরের ছবি হলে এটা হতো না, রবীন্দ্রনাথের ছবি হলে হতো না। আপনি যদি গুগলে সার্চ দেন অক্ষয় কুমার লিখতে গেলে দেখবেন অক্ষয় কুমারের নাম আসছে, অক্ষয় কুমার দত্তকে পাওয়া যায় না। অর্থাৎ গুগল তার এত কিছু আমাদের তথ্য সরবরাহ করে, কিন্তু অক্ষয় কুমার দত্তের তথ্য সরবরাহ করতে গেলে তার যেন কোথায় একটু ঘাটতি আছে, পারে না শোনা। চেষ্টা করলে হয়তো আসে, নিশ্চয়ই আসে, কিন্তু প্রথমে এটা দেখা যায় না। একটা জায়গাতে আমাকে আশিস বাবু বলেছিলেন, আশিস লাহিড়ী অধ্যাপক, যিনি অক্ষয় কুমার দত্তের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে প্রচন্ডভাবে গবেষণা করেছেন, চর্চা করেছেন। তিনি বলেছিলেন যে একটা বিদ্যালয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে অক্ষয় কুমার দত্তের কথা, তখন বলেছিলেন সেই স্কুলের হেডমাস্টার মশাই পর্যন্ত বলেছিলেন যে অক্ষয় কুমার দত্ত খুব বড় কবি ছিলেন। অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে অক্ষয় কুমার বড়ালের সঙ্গে অক্ষয় কুমার দত্তকে ঘুরিয়ে ফেলেছেন। আমরা এই যখন একটা বিস্তৃত প্রায় মানুষকে স্মরণ করছি, অথচ এখন যখন আবার নতুন করে তাকে চর্চা করা হচ্ছে, গবেষণার মধ্যে যে অনেক কিছু বেরিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে তার সৃষ্টির মধ্যে প্রচন্ড মৌলিকত্ব দাবি করতে পারে, এত মৌলিক বিষয়সমূহ তার কাছে আছে। ফলে তার এই ভাবনাকে যদি আমরা চর্চা করতে পারি, আজকের সময়ে যখন গভীর আধারের মধ্যে দিয়ে আমাদের দেশকে চালিত করার একটা চেষ্টা চলছে, তখন অক্ষয় দত্তের ভাবনা হয়তো আমাদেরকে আলো যোগাবে। ফলে অক্ষয় দত্তের চর্চা যখন হবে, তখন যারা শিক্ষিত মানুষ আছেন, যারা অধ্যাপনার জগতে আছেন, যারা শিক্ষকতার জগতে আছেন, যারা সাক্ষরতার আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, যারা সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, যারা অন্যান্য বিভিন্নভাবে কাজ করেন মানুষের মধ্যে, তারা কি সবাই অক্ষয় দত্তের সীমানার বাইরে থাকতে পারবো? যদি না তার ভাবনাটাকে আমি চর্চা করে মানুষের কাছে নিয়ে যেতে পারি, তাহলে এই গভীর আধারে আজকে পথ দেখাবে কে? সেই পথ দেখানোর জন্য আমাদের অক্ষয় দত্তকে আলোচিত হওয়া দরকার, তার ভাবনাকে আলোচিত চর্চা করা দরকার। আর সেই চর্চাটা কিভাবে করবো তার ভাবনার জন্য আমরা প্রাথমিকভাবে আয়োজক কমিটির পক্ষ থেকে আলোচনা হয়েছিল।
তার জন্য একটা ছোট্ট বই আমরা তৈরি করেছি এই আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে, খুব ছোট্ট করে বঙ্গীয় চক্রবর্তী সমিতির উদ্যোগে, সেটা থেকে অক্ষয় দত্তের জীবন সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেবে। আমরা সেই বইটা যদি এখান থেকে সংগ্রহ করি, নিশ্চয়ই অক্ষয় কুমার দত্তের একটা প্রাথমিক ধারণা হবে। কিছু বইপত্র এখানে আমরা রেখেছি বিদ্যাসাগর ফাউন্ডেশনের পক্ষে, বা অশোক বড়ুয়া নিজেরাও এই সমস্ত বইপত্র রেখেছেন। আমরা অক্ষয় কুমার দত্তের চর্চার জন্য এই বইগুলো আমাদের কাছে সাহায্য করবে। আজকে আলোচকদের কাছ থেকে আমরা বুঝে নেব কেন অক্ষয় দত্তকে চর্চা করব, কোন পৃথিবীতে চর্চা করার প্রয়োজন আছে। আজকে যারা উপস্থিত আলোচক দ্বয়, অশোক মুখোপাধ্যায়, অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায় তারা আছেন আমাদের মাঝে, তারা আলোচনা করবেন বিস্তৃতভাবে। আপনারা থেকে আপনারা শুনবেন এই আশা আহ্বান জানিয়ে আপনাদের বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার নমস্কার। আমরা এবারে এগোচ্ছি সামনের দিকে। দেখুন, অক্ষয় কুমার দত্ত প্রখর যুক্তিবাদী এই মানুষটা 150 বছর আগে অঙ্ক কষে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন প্রার্থনা সমান শূন্য। এর থেকে বেশি আমি আর এগোবো না। আমাদের যারা আছেন আজকে বক্তা হিসেবে, তারা আপনাদের কাছে এটা সম্বন্ধে তার জীবন সম্বন্ধে একটা ধারণা আমাদেরকে অবশ্যই দেবেন, আমরা যেটা নিয়ে আগামী দিনে এগোতে পারবো। এখন আমাদের মধ্যে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, বয়সে উনি অনেকটা নবীন, মাত্র 1986 সালে ওনার জন্ম। বাংলা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন হেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। গবেষণার কাজ সমাপ্ত করেছেন বিশ্বভারতী থেকে। তার আগ্রহের বিষয় হচ্ছে এই রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি, এবং সেই তার আগ্রহ ভালোবাসা থেকেই সুযোগ যা পেয়েছিলেন সেগুলোকে হেলায় সরিয়ে দিয়ে বোলপুর কলেজটাকে বেছে নিয়েছিলেন। এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের অধীনে রবীন্দ্র বিষয়ক একটা গবেষণা প্রকল্পেও যুক্ত ছিলেন। গবেষণা প্রকল্পটির নাম ছিল রবীন্দ্রনাথ অ্যান্ড হিজ মেনি অ্যাপলস। এবং তার লেখা একটি বইও আনন্দ পাবলিশার্স ছেপেছে, যে বইটার নাম হচ্ছে ব্রাহ্ম রবীন্দ্রনাথ প্রাপ্ত রবীন্দ্রনাথ। তিনি আর কেউ নন, আমাদের খুব কাছে অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায়। আমি এখন রামানুজ মুখোপাধ্যায়কে অনুরোধ জানাবো যে অক্ষয় কুমার দত্ত সম্বন্ধে তার মূল্যবান বক্তব্য তিনি এখানে রাখুন। অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায়। মাননীয় সভাপতি, সহবক্তা অশোক বাবু, তাদের আমার শ্রদ্ধা জানাই। আমার 3 মাস্টার মশাইকে আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। সাধারণভাবে অক্ষয় কুমার দত্তের একটি ধারণা, এইটুকুই আমার বলা। একটি স্বতন্ত্র বা পূর্ণাঙ্গ বক্তৃতা হিসেবে নয়। অশোকবাবু যা বলবেন, আমার কথাগুলিকে তার সামনের একটা ভূমিকা বা অংশ হিসেবে ধরে নেওয়ার অনুরোধ জানাই। অক্ষয় কুমার দত্ত জন্মেছিলেন 1820 খ্রিস্টাব্দের 15ই জুলাই, আর মারা গিয়েছিলেন 1886 খ্রিস্টাব্দের 27শে মে। বর্ধমান জেলার সুটি গ্রামে জন্মেছিলেন
নবদ্বীপের কয়েক মাইল উত্তরে এই গ্রামটির অবস্থান। তার বাবা পীতাম্বর দত্ত, তিনি কলকাতায় কাজ করেছেন, মূলত অল্প শিক্ষিত, গোড়া হিন্দু। কুমঘাটে পুলিশ কার্যালয়ে তিনি প্রথমে কোষাধ্যক্ষের কাজ করতেন, তারপর সাব ইন্সপেক্টর হয়েছিলেন। মা দয়াময়ী দত্ত, গ্রামেই তার পড়াশোনা শুরু হয়েছিল। বাংলার পাশাপাশি ফার্সি শিখেছিলেন মুন্সি আমিনুদ্দিনের কাছে। সংস্কৃত শিক্ষা শুরু হয়েছিল মুক্তারাম বিদ্যাবাগীশ, দুর্গাদাস ন্যায়রত্ন, গোপীনাথ সরকারের কাছে। টোল কেন্দ্রিক সংস্কৃত শিক্ষা যেমন ছিল, ঠিক সেই রকম সংস্কৃত শিক্ষা। এই সময়কাল তার 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত, 1825 থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর অক্ষয় কুমারকে নিয়ে আসা হয় কলকাতার সংলগ্ন খিদিরপুরে জেঠতুত দাদা হরমোহন দত্তের কাছে। তিনি সুপ্রিম কোর্টের অফিসে কাজ করতেন। তারই উদ্যোগে মূলত ইংরেজি শিক্ষা শুরু হয়েছিল জয়কৃষ্ণ সরকার ও গঙ্গানারায়ণ সরকারের কাছে। শিক্ষক হিসেবে তাদের যে সুপরিচিতি ছিল, সেই পরিচিতির কারণেই হয়তো সেখানে ইংরেজি শিক্ষার জন্য দাদা উদ্যোগী হয়েছিলেন। ছাত্রর তাতে মন ভরেনি, তার কারণ ছাত্র সমকালীন শিক্ষার পদ্ধতি থেকে অনেকাংশে এগিয়েছিলেন। কেন এগিয়েছিলেন, কেন ওই শিক্ষা পদ্ধতি অক্ষয় কুমারের পছন্দ হয়নি, তার একটি ইঙ্গিত আপনারা পেয়ে যেতে পারেন রাজনারায়ণ বসুর সেকাল ও বেকাল এই বইটিতে। 30 সাল থেকে প্রায় 6টা বছর এই নানা রকম অস্থিরতার ভেতরে অক্ষয় কুমারের কেটেছিল। 36-এ তাকে খিদিরপুর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার দর্জিপাড়ায়। সেখানেও বিস্তৃত ভাই রামমোহন বসুর বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন। পড়াশোনা শুরু হয়েছিল খুব বিখ্যাত একটি স্কুলে, গৌরমোহন আর্থের ওরিয়েন্টাল সেমিনারিতে। অক্ষয় কুমার প্রত্যাশা মতোই সেখানে অত্যন্ত উজ্জ্বল ছাত্র ছিলেন। অধ্যক্ষ হার্টম্যান জেফ্রয় তাকে বিশেষ স্নেহ করতেন। সকালে এবং সন্ধ্যায় স্কুলের বাইরে তাকে পড়ানোর চেষ্টা করতেন। পড়াতেন মূলত গ্রিক, লাতিন, হিব্রু এবং জার্মান। এই সময়কালেই অক্ষয় কুমার পড়েছিলেন হোমারের ইলিয়াড, ভার্জিলের ইনিড, এই ধরনের বেশ কিছু কবিতা। আর এই সময় থেকেই তৈরি হয়ে উঠছিল বিজ্ঞান শিক্ষায় তার আগ্রহ। পদার্থবিদ্যা, ভূগোল, জ্যামিতি এবং বীজগণিত। বিজ্ঞান চর্চার জন্য সেকালে বাংলা এবং ইংরেজি ছাড়া অন্য ভাষা জানা, বিশেষত জার্মান জানা অত্যন্ত জরুরি ছিল। 35 সালে বাড়ির আগ্রহেই তার বিয়ে হয়ে যায় নিমাইমণি বা শ্যামমণির সঙ্গে। আগরপাড়ার মেয়ে ছিলেন তিনি। তাদের সংসার জীবন খুব সুখের হয়নি, এমনকি শেষ পর্যন্তও সুখের হয়নি। স্ত্রীর মৃত্যুকাল নিয়ে অক্ষয় গবেষকদের মধ্যে মতান্তর আছে, তবে সম্ভবত তিনি অক্ষয় কুমারের শেষ জীবন পর্যন্ত জীবিত ছিলেন। শেষ জীবন অক্ষয় কুমারের খুব সুখপ্রদ ছিল না, বরং দুর্ভাগ্যজনক ছিল। তার নিজের পক্ষে দুর্ভাগ্যজনক, আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্যজনক। তার 3 পুত্র চন্দ্রকুমার, হেমচন্দ্র এবং রজনীনাথ, তার মধ্যে প্রথম 2জন অকালেই প্রয়াত হয়েছিলেন। এই রজনীনাথের উদ্যোগে অক্ষয় কুমারের মৃত্যুর পর তার শেষ বইটি প্রকাশিত হয়েছিল
আর রজনীনাথের সুপুত্র সত্যেন্দ্রনাথ দত্তকে আপনারা সবাই চেনেন। বাংলা ভাষার কবি হিসেবে তিনি সুপরিচিত। তার যে দুই কন্যা রাজমোহিনী, বিরাজমোহিনী, এর মধ্যে ছোট মেয়েটির প্রতি তার স্নেহ যে একটু বেশি ছিল, এসব কোনো কিছুরই কোনো সৌভাগ্যজনক সুফল অক্ষয় কুমার শেষ জীবনে পাননি। প্রথম জীবনে, মধ্য জীবনে পেয়েছিলেন কিনা তা নিয়েও সংশয় এবং বিতর্কের অবকাশ আছে। বাবা অকালেই কাশী চলে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কাশীতেই 1839 খ্রিস্টাব্দে পীতাম্বর দত্তের মৃত্যু হয়। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়া তিনি আর চালিয়ে যেতে পারেননি, বেতন বাকি পড়েছিল। স্কুল অবশ্য বিনা বেতনেই তাকে পড়াতে রাজি ছিলেন, কিন্তু মায়ের অনুরোধে বা নির্দেশে অক্ষয় কুমার শেষ পর্যন্ত স্কুল ত্যাগ করতে বাধ্য হন। এই যে দুই দ্রুত দাদা, এরা কোর্টে কাজ করতেন। কোর্টের কিছু বিজ্ঞাপন তাদের কাছ থেকে পাওয়া যেত। এই সূত্রে হরমোহন দত্তের কাছে যার যাতায়াত ছিল, তিনি 19 শতকের চেনা নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। দর্জিপাড়ায় নরনারায়ণ দত্তের বাড়িতে 1838 খ্রিস্টাব্দে একটি সংস্থা তৈরি হয়। সে সংস্থাটির নাম বঙ্গভাষা অনুশীলনী সভা। এই সভার সূত্রেও অক্ষয় কুমার ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং এরই সূত্র ধরে অক্ষয় কুমার দত্ত পৌঁছেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। তত্ত্ববোধিনী সভা তৈরি হয়েছিল 39 খ্রিস্টাব্দের 6 অক্টোবর। অক্ষয় কুমার দত্ত এই তত্ত্ববোধিনী সভার সভ্য হয়েছিলেন। পিতার মৃত্যুর কারণে এবং সাংসারিক কারণে তার সন্তানাদি যখন হয়েছে, তিনি উপার্জনের চেষ্টা করছিলেন, মূলত ছাত্রদের ইংরেজি এবং অঙ্ক পড়িয়ে। তত্ত্ববোধিনী পাঠশালায় অক্ষয় কুমার দত্ত শিক্ষক হিসেবে কাজ করতে শুরু করেছিলেন। আলাপ এবং পাঠশালায় শিক্ষকতা এরও প্রায় 4 বছর পরে 1843 সালের 16 আগস্ট ওই বিখ্যাত পত্রিকাটি বেরোতে শুরু করেছিল, যার নাম তত্ত্ববোধিনী পত্রিকা। নিয়মিত লিখতেন অক্ষয় কুমার ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকাতে। সেই পত্রিকার লেখক হিসেবেই কিন্তু প্রথম দেবেন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। আর তিনি নিজে একটি পত্রিকা সম্পাদনা করতেন। সে পত্রিকাটি দীর্ঘজীবী হয়নি। সে পত্রিকার নাম বিদ্যা দর্শন। এই মুহূর্তে সম্ভবত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো লাইব্রেরিতেই বিদ্যা দর্শনের ফাইল খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু বিদ্যা দর্শনের ফাইল যে ছিল, তার একটি পরোক্ষ প্রমাণ আপনারা পেয়ে যেতে পারেন বিনয় ঘোষের কাজের মধ্যে। সাহিত্যের ইতিহাস থেকে তত্ত্ববোধিনী পরীক্ষা দিয়ে সম্পাদক হওয়া যে সূত্রটি আমরা শুনে এসেছি, এই সূত্রটিকে যেমন আকস্মিক এবং খুব নাটকীয় একটা ঘটনা বলে বোধ হয়, এই তথ্যগুলো থেকেই খানিকটা আন্দাজ পাওয়া যেতে পারে সে ঘটনাটি খুব পূর্বসূত্রহীন ছিল না। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনার জায়গায় তার বেতন শুরুতে এবং যখন তিনি সম্পাদকের পদ থেকে চলে যেতে বাধ্য হলেন, আমি খুব সচেতনভাবেই বলছি চলে যেতে বাধ্য হলেন, তার বেতন দেখলেই বোঝা যায় যে পত্রিকাটিকে যেখান থেকে তিনি শুরু করেছিলেন আর পত্রিকাটিকে যেখানে তিনি ছেড়ে গেলেন সেটা কোথায় দাঁড়ালো। এই সাফল্য যে খুব আকস্মিক ছিল না, পূর্বসূত্রহীন ছিল না। ঈশ্বরচন্দ্র গুপ্তের দিকে তাকালে, সংবাদ প্রভাকরের দিকে তাকালে, বিনয় ঘোষের দেওয়া তথ্য থেকে বিদ্যা দর্শনের লেখাগুলোর দিকে তাকালে
আমরা তা খানিকটা আন্দাজ পেতে পারতাম। 39 সালে যখন ছাত্রদের পড়াচ্ছিলেন তিনি, তখনই পুরনো বই কেনার সূত্রে খুব নাটকীয়ভাবে তার সঙ্গে একটা সংযোগ তৈরি হয় শোভাবাজার রাজবাড়ি। এই শোভাবাজার রাজবাড়িতে তিনি আনন্দকৃষ্ণ বসু, শ্রীনাথ ঘোষ, অমৃতলাল মিত্রের পরিচর্যা পেয়েছিলেন। আর শোভাবাজার রাজবাড়ির সমৃদ্ধ পাঠাগার থেকে পড়তে পেরেছিলেন ত্রিকোণমিতি, কনিক সেকশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের নানা রকম সূত্র, এমনকি জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, প্রাকৃতিক ভূগোল এবং সংস্কৃত চর্চা। 1837 সালে মাইকেল মধুসূদন দত্ত প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, তখন যা হিন্দু কলেজ। আপনারা নিশ্চয়ই মধুসূদন দত্তের জীবনীগুলি দেখেছেন, বিশেষত গোলাম মুর্শিদের অসামান্য বাংলা কাজটি, এবং সেই সঙ্গে যদি গোলাম মুর্শিদ যে ইংরেজি কাজটি করেছেন, চিঠিপত্রের সংকলন, হার্ট অফ দ্য রেকল পোয়েট এবং মধুর খোঁজে বলে বাংলা বই, আর খুব সম্প্রতি 200 বছরে তার যে বই বেরিয়েছে, এই বইগুলির পাশাপাশি হিন্দু কলেজের যে ইতিহাস প্রসাদ সেনগুপ্ত যা লিখেছেন, এবং প্রেসিডেন্সি কলেজের 200 বছরের স্মারক গ্রন্থ, এগুলি মিলিয়ে দেখলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে এই সময়কালে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূলত ইউরোপিয়ান স্টাইলেই চলতে শুরু করেছিল, সেখানেও বিজ্ঞান শিক্ষার পর্যাপ্ত আয়োজন ছিল না। তার অনেকগুলি কারণের একটি কারণ সহজ এবং সহজেই বোধগম্য, সেটি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য বিজ্ঞান চর্চা ছিল না। তারা কিছু কেরানি তৈরি করতে চেয়েছিলেন এবং উচ্চপদস্থ অফিসার তৈরি করতে চেয়েছিলেন, যার সঙ্গে যুক্তিবাদী বিজ্ঞান চর্চার খুব বেশি সংযোগ না থাকাটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত। এর অসামান্য তথ্যনিষ্ঠ বিবরণ দিয়েছেন আশিস লাহিড়ী তার বঙ্গের বিজ্ঞান উন্মেষ পর্ব এই বইটিতে। 1838 সালে অক্ষয় কুমারের একটি নোট খাতা আবিষ্কার করেছিলেন তার প্রথম জীবনীকার মহেন্দ্রনাথ রায়। মহেন্দ্রনাথের এই জীবনী গ্রন্থটিতে ওই নোট খাতা থেকে অক্ষয় কুমারের পড়াশুনোর একটি তালিকা উদ্ধার করা হয়েছে। সে তালিকার দিকে তাকালে আমরা দেখব অক্ষয় কুমার 38 সালে পড়ছেন এবারমিক ইন্টেলেকচুয়াল ফিলসফি, কুমের এই বিখ্যাত বই কনস্টিটিউশন অফ ম্যান ইন রিলেশন টু এক্সটার্নাল অবজেক্টস, এটি তিনি পরে অনুবাদ করেছিলেন, যে অনুবাদটির কথাই আমরা বারবার বলে থাকি। পদার্থবিদ্যার বই, ভাস্করাচার্যের জ্যোতিষ গ্রন্থের বচন, কোর্স অফ স্টিম, স্টিম ইঞ্জিন, ফ্লেম অ্যান্ড স্মোক, capacity of heat, gas, liquid, solid, retinal heat, fuel, digestion এর তত্ত্ব, ডন জুয়ান কান্ত, এমনকি সংস্কৃত ভাষার নক্ষত্র। আধুনিক বিজ্ঞানকে বুঝতে গিয়ে কখনো কখনো অক্ষয় কুমার যে পথ হারাননি তা নয়, ফ্রেনোলজির যে তত্ত্বে প্রাথমিকভাবে তিনি আস্থা রেখেছিলেন, সেই আস্থাই তাকে অনেক সময় বিপথে চালিত করেছে। আবার শেষ দিকে যখন তিনি ডারউইনের লেখার সঙ্গে, হাক্সলির লেখার সঙ্গে পরিচিত হয়েছেন, তখন কুমের লেখার প্রভাব তার রচনার ভিতর অনেকাংশে কমে এসেছে। বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, এর পাশে যদি ভারতীয় উপাসক সম্প্রদায়ের উপক্রমণিকাকে রাখা যায়, তাহলেই অক্ষয় কুমারের বিজ্ঞান এবং যুক্তিবাদের উত্তরণের রাস্তাটি আমাদের কাছে অনেকাংশে সুস্পষ্ট হয়ে যায়। আমরা উল্লেখ করেছি যে 19 শতকে বিজ্ঞান চর্চার জন্য জার্মান, ফরাসি এবং ইংরেজি জানা অত্যন্ত জরুরি ছিল। এই তিনটি ভাষা
অত্যন্ত দক্ষতার সঙ্গে 19 শতকে যিনি জানতেন তিনি রাজা রামমোহন রায়। সঙ্গত কারণেই অক্ষয় কুমার তার ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এই বইয়ের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন ভারতের প্রথম বিজ্ঞান অনুরাগী মানুষ আর কেউ নন, রামমোহন রায়। তার এই বিজ্ঞান চিন্তার এগিয়ে থাকা মানুষ হিসেবে রামমোহনকে চিনে নেওয়ার নিকটে আরো দুটি কারণ আমরা অনুক্ত রাখলাম। একটি পৌত্তলিকতার প্রতি তার অনাস্থা এবং আরেকটি ব্রাহ্ম প্রগতিশীলতার প্রতি তার যুক্তিনিষ্ঠ পক্ষপাত। বইগুলির নাম আপনারা অনেকেই জানেন। ভূগোল, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, চারুপাঠ, 3টি খণ্ড। প্রথম 1853, দ্বিতীয় 1854, তৃতীয় 1859। বাষ্পীয় রথারোহী দিকের প্রতি উপদেশ, ধর্মোন্নতি নিয়ে তার লেখা, ধর্মনীতি নিয়ে তার লেখা, পদার্থবিদ্যা। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের নাম আপনারা সকলেই শুনেছেন। আর ছোট ছেলে রজনীনাথ দত্ত মৃত্যুর পরে যে বইটি প্রকাশ করেছিলেন সেই বইটি প্রাচীন হিন্দু দিকের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার, 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত। অক্ষয় কুমার দত্তের এর বাইরেও প্রায় 54টি অগ্রন্থিত প্রবন্ধের হদিস দিয়েছেন বাংলাদেশের সুপরিচিত গবেষক মোহাম্মদ সাইফুল ইসলাম। তার অক্ষয় কুমার দত্ত ও 19 শতকের বাংলা এই বইয়ের শেষ দিকে ওই তালিকাটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। অক্ষয় কুমার এর বাইরে 848টি বাংলা পরিভাষা তৈরি করেছেন। তার একটি বিস্তৃত তালিকা সাইফুল ইসলাম দিয়েছেন। এই পরিভাষাগুলি নিয়ে বিতর্ক এবং মতান্তর চলতে পারে, কিন্তু 848 এই সংখ্যাটা খুব সহজ নয়। আমি এই তালিকা থেকে দু একটি মাত্র পরিভাষা আপনাদের শোনাচ্ছি। পরিভাষাগুলি আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরা প্রত্যেকেই এই পরিভাষাগুলি ব্যবহার করি। যেমন কেমিস্ট্রি, রসায়ন, জুলজি, প্রাণীবিদ্যা, জিওলজি, ভূতত্ত্ব, হট, উষ্ণ, অরবিট, কক্ষ, স্কেচ, নকশা, বটানি, উদ্ভিদবিদ্যা, গণনা, ক্যালকুলেশন, ব্রিজ, সেতু, ব্রেক মানে প্রস্থ, কাল্টিভেশন, চাষ। এই তালিকাটা ইচ্ছে মতন দীর্ঘ করা যায়। বালিতে যে বাড়িটি তিনি বানিয়েছিলেন শোভনোদ্যান, এই বাড়িটিকে একটি সংগ্রহশালা হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি উচ্চারণ করেছিলেন যে শোভনোদ্যান সেটি আসলে চারুপাঠের 4র্থ ভাগ। এই বাড়িটি নষ্ট হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নিয়ে আক্ষেপ ইত্যাদির কোনো মানে নেই। এই জন্য মানে নেই যে আমি যদি যুক্তিবাদকে মেনে নিই, আমি যদি বিজ্ঞান চেতনাকে মেনে নিই, অন্তত এই সময়ে দাঁড়িয়ে যেভাবে মানা উচিত, তাহলে শোভনোদ্যানের আমার দেশের পরিস্থিতিতে যা হওয়া উচিত ছিল খুব দুর্ভাগ্যজনক হলেও তাই হয়েছে। বরং এর থেকে একটা উল্টো কিছু হলেই সেটা বাস্তবতার সঙ্গে তার অবস্থানটা যুক্তিবাদী হতো বলে একজন সাহিত্যিক ছাত্র হিসেবে, সাধারণ ছাত্র হিসেবে আমার তা মনে হয়নি। আমি একটু আপনাদের বিবেচনার উপর ভরসা করে এবং খানিকটা দুঃসাহস করে বলতে পারি, বাংলা সাহিত্যের ইতিহাসকাররা এবং সমালোচকরা অক্ষয় কুমার দত্তের উপর সুবিচার করতে পারেননি। তার কারণ আমাদের বিএ ক্লাসের সাহিত্যের ইতিহাসগুলো পড়লে, খুব মুক্ত মনে পড়লে সেই সাহিত্যের ইতিহাসের যুক্তিবাদ স্পষ্টভাবেই বোঝা যায়। ঠিক
বিজ্ঞান চেতনার কথাটা আমি বললাম না, তার কারণ আপনারা পরিষ্কার করতেই পারেন সাহিত্যের ইতিহাস দেখবার জন্য আদৌ বিজ্ঞান চেতনার দরকার আছে কিনা সেটা আপনাদের বিবেচনা। যে কয়েকজন মাত্র ব্যতিক্রম, তার মধ্যে গোপাল হালদার, বিনয় ঘোষ অন্যতম। অক্ষয় কুমার যে বিজ্ঞান চেতনা এবং যুক্তিবাদের উন্মেষ এখানে ঘটিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে যে কথাটা না বললেই নয় সেটি এই যে প্রত্যক্ষণ ভিত্তিক যে ইতিহাস গবেষণা এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবেষণা নিবন্ধ রচনা, এই দুটি পথ অক্ষয় কুমারের হাতেই সূচিত হয়েছিল। সে নিয়ে এখন আর দ্বিমত ইত্যাদির খুব বেশি অবকাশ আছে বলে মনে হয় না। তার কারণ ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের উপক্রমণিকা এবং সেই বইটির পরিকল্পনা নিয়ে অক্ষয় কুমার দত্তের উপরে যারা গবেষণা করেছেন, তারা যে ধরনের যুক্তি বিস্তার করেছেন এবং যে ধরনের তথ্যকে যুক্তির ওপর দাঁড় করিয়েছেন, তাতে পাল্টা তর্ক করতে হয় এবং পাল্টা যুক্তি প্রতিষ্ঠা করতে হয়। পাল্টা যুক্তি প্রতিষ্ঠা করাটা খুব সহজ নয়। আমি শেষের আগে অন্তত বলবো তারা চর্চা করেছেন, তাদের চর্চাগুলির নামটুকুই আমি উল্লেখ করবো মাত্র। সাহিত্যের ইতিহাসটা মূল যে অভিযোগটি এনেছেন তা এই যে অনুবাদ, অধিকাংশই অনুবাদ, সে অনুবাদ কি মৌলিক সৃষ্টির মর্যাদা পেতে পারে? কি অনুবাদ তিনি করেছেন, সেই অনুবাদের নির্বাচন যে সময়ে করেছেন, সেই সময়ের নিরিখে ওই বস্তুটি বাংলায় অনুবাদ করবার তাৎপর্য কি, এইটুকু দিকে তাকালেই সেই অনুবাদকে অনুবাদ বলবো নাকি অনুবাদকে মৌলিক সৃষ্টির চেয়েও অনেক বেশি প্রভাবশালী বলবো, এই তর্ক ইতিমধ্যে উঠেছে এবং এই তর্ক নিয়ে আলোচনা করেছেন অনেকেই আলোচনা করেছেন। বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, এই বইটি যেভাবে উচ্চারিত হয় তাতেই বোঝা যায় যে যে কোনো মৌলিক রচনা অপেক্ষা অক্ষয় কুমারের এই অনুবাদ কম প্রভাবশালী ছিল না। যদি যুক্তিবাদের উপর আস্থা রাখতে হয় তাহলে এই বইয়ের বিক্রি বাটার দিকে তাকালেও তার একটা অন্তত তথ্যগত গণনাগত ভিত্তি যে কোনো সময়ই আপনারা পেয়ে যেতে পারেন। অমর্ত্য সেন একটি বই লিখেছেন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তর্কপ্রিয় ভারতীয়। সে বইটি অক্ষয় কুমারের নাম উল্লেখ আছে। বাংলা সাহিত্যের, গদ্য সাহিত্যের রীতি, শিল্প সৌন্দর্য নিয়ে যারা আলোচনা করেছেন, তার মধ্যে একদম অগ্রগণ্য একটি নাম শিশির কুমার দাস। তার বিখ্যাত ইংরেজি বই আর্লি বেঙ্গলি প্রোজ। শিশির কুমারও কি অক্ষয় কুমারের গদ্য শৈলীর প্রতি শেষ পর্যন্ত খুব সুবিচার করেছেন? সুশীলের এই বিখ্যাত বইটির থেকে আমাদের সাহিত্যের ইতিহাসটা অনেকেই হাত পেতেছেন। হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার ইন 19th সেঞ্চুরি। সুশীল কুমার দের মতন পণ্ডিত মানুষ, তারা কি অক্ষয় কুমার দত্তের যুক্তিবাদী বিজ্ঞান চেতনা কিভাবে বাংলা সাহিত্যকে বদলে দিচ্ছে, এইখানে খুব জোরালো তার যা প্রাপ্য, যা তিনি রেজাল্ট করেন, সেই ফুটিয়েছেন। অক্ষয় কুমারই প্রথম বিজ্ঞান, দর্শন এবং সাহিত্যকে মেলাবার চেষ্টা করেছেন। ধর্মের আধুনিক দৃষ্টিকোণ তৈরি করবার চেষ্টা করেছেন। অক্ষয় কুমার অজ্ঞাবাদী না নাস্তিক, শেষ পর্যন্ত কোন দিকে তার গতি, এই তর্ক অপেক্ষা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। উপনিষদ নিয়ে ব্রাহ্ম সমাজে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কটি এইখানে বেদ, উপনিষদ অপৌরুষেয় কিনা, এই বিতর্কে অক্ষয় কুমারের অবদান সম্পর্কে আরো অনেক বেশি আলোকপাত হওয়ার সুযোগ এখনো রয়ে গিয়েছে বলে মনে হয়। ব্রাহ্ম সমাজের ইতিহাসের দিকে তাকালে সে কথা খুব সুস্পষ্ট হতে পারে। আমার অল্প পড়াশোনায় যেটুকু আমার বক্তব্য, দুটি জায়গায় আমি তা বলবার চেষ্টা করেছি। আপনারা কেউ কেউ নিশ্চয়ই দেখেছেন আমার
ব্রাহ্ম সমাজের উপর বইটিতে আমি বলবার চেষ্টা করেছি। আর তোরকের অক্ষয় কুমার দত্তের যে সংখ্যা 200 বছরের, সেখানে আমি দেখাবার চেষ্টা করেছিলাম যে ব্রাহ্ম সমাজের ভাঙনের অন্যতম প্রধান কারণ অক্ষয় কুমার দত্তকে ছেড়ে কেশব সেনের দিকে মহর্ষি যাওয়ার সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল অপেক্ষা আমরা বলতে পারি যে ভ্রান্তিমূলক। তার এই ভুল নির্বাচন ব্রাহ্ম সমাজের ভাঙনের পথকে ত্বরান্বিত করেছিল। আমার এই বক্তব্যটিকে আমি দুটি জায়গায় উপস্থাপন করেছি। পরে যদি কখনো আমি ব্রাহ্ম সমাজের ইতিহাস লিখতে পারি, আমি এটিকে প্রতিষ্ঠা করবার সাধ্যমতো চেষ্টা করব, যদি না বিরুদ্ধ যুক্তির মুখোমুখি হয়ে আমি মত পরিবর্তন করতে বাধ্য হই। যে প্রবন্ধটিতে তিনি বিজ্ঞানসম্মত গবেষণার সূচনা করেছিলেন বলে সাইফুল ইসলাম দাবি করেছেন অক্ষয় কুমার দত্তের শ্রেষ্ঠ প্রবন্ধের মুখপত্রে, সেই প্রবন্ধটির নাম ভারতবর্ষে হিন্দু সন্তানদিকে বসতি বিস্তার। এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় চৈত্র 1254 বঙ্গাব্দে, মানে 1848 খ্রিস্টাব্দে। পত্রিকা প্রকাশের পর এই প্রবন্ধটি অগ্রন্থিত ছিল। 2005 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকা কথা প্রকাশ থেকে যখন অক্ষয় কুমারের শ্রেষ্ঠ প্রবন্ধ ছাপা হলো সাইফুল ইসলামের সম্পাদনায়, সেখানে এই প্রবন্ধটি গৃহীত হয়েছে। বইটি ছাপা আছে, খুব দুর্লভ নয়। এই প্রবন্ধটি আপনারা দেখতে পারেন, ভূমিকাতেই সাইফুলের দাবি আছে এবং সাইফুলের দাবির সাপেক্ষে তার যুক্তিও আছে। আপনারা প্রবন্ধটি এবং তার বক্তব্য দেখে যুক্তিনিষ্ঠভাবে নিজেরাই বিবেচনা করে দেখতে পারেন। অক্ষয় কুমারের রচনা খুব সুলভ নয়। তার শ্রেষ্ঠ প্রবন্ধের কথা আমরা বললাম। তার রচনা সংগ্রহ প্রকাশের একটি উদ্যোগ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে হয়েছিল 2008 খ্রিস্টাব্দে। একটি মাত্র খণ্ড প্রকাশিত হয়েছিল। অত্যন্ত সুসম্পাদিত সেই প্রথম খণ্ডটি তৈরি করেছিলেন অধ্যাপক স্বপন বসু। কিন্তু এই পরিকল্পনাটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি তা আমার জানা নেই, কিন্তু এই মহৎ কাজটি অসমাপ্ত রয়ে গিয়েছে। অক্ষয় কুমারের শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলি 2007 সালে সংকলন করেছিলেন সাইফুল ইসলামী বাংলাদেশ থেকে। দুটি জীবনী লেখা হয়েছিল অক্ষয় কুমারের। তার একটি তার মৃত্যুর 1 বছর আগে 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। মহেন্দ্রনাথ রায়ের এই জীবনীটির নাম শ্রীযুক্ত বাবু অক্ষয় কুমার দত্তের জীবন বৃত্তান্ত। এই বইটি অক্ষয় কুমারের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য জীবনী, এই কারণে যে সেটি তার জীবিতকালে প্রকাশিত হয়েছিল এবং প্রচুর তথ্য তিনি ব্যবহার করতে পেরেছেন। মূলত অক্ষয় কুমারের খানিকটা সহায়তা তিনি লাভ করেছিলেন বলেই। মৃত্যুর 1 বছর পরে যে জীবনীটি প্রকাশিত হয়েছিল নকুরচন্দ্র বিশ্বাসের, সে জীবনীটির নাম অক্ষয় চরিত। আদি ব্রাহ্ম সমাজ থেকে এই জীবনীটি প্রকাশিত হয়েছিল। এই দুটি জীবনী নিয়ে বিতর্ক আছে। ব্রাহ্মণদের অবস্থান এখানে একেবারেই সহজ নয়, এমনকি দেবেন্দ্রনাথের অবস্থানও খুব সহজ নয়। এই দুটো অবস্থান যে সহজ নয় সেটা যুক্তি দিয়ে জলের মতন করে বুঝতে পারবেন রবীন্দ্রনাথের নীরবতার দিকে তাকালে। বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের যা বক্তব্য আর অক্ষয় দত্ত সম্পর্কে রবীন্দ্রনাথের যে নীরবতা, এই নীরবতাকে তুল্যমূল্য বিচার করলেই ব্রাহ্ম সমাজের সাংস্কৃতিক রাজনীতি, কালচারাল পলিটিক্সটাকে বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। বিমান বিহারী মজুমদার একটি ইংরেজি বই লিখেছিলেন, হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, 1934 সালে। সেইখানে এই দুটি জীবনীর বাইরে প্রথম অক্ষয় দত্তের রাজনৈতিক চিন্তা নিয়ে কথা পাওয়া গিয়েছিল। আর পাওয়া গিয়েছিল সত্যেন্দ্রনাথ পালের একটি বইয়ে, রাইজ অফ র্যাডিক্যালিজম ইন বেঙ্গল ইন দ্য 19th century। মুক্ত চিন্তা, র্যাডিক্যাল চিন্তার যে লক্ষণ, সে কথা তিনি উল্লেখ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন নবেন্দু সেন 1971 সালে। আর খুব সাম্প্রতিক অতীতে যারা কাজ করেছেন তাদের মধ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম উল্লেখযোগ্য। তার যে বই দুটির কথা আমি উল্লেখ করেছি, সেই দুটির বাইরে আরো দুটি বইয়ের কথা আপনাদের জানাই। একটি বই বিজ্ঞান বুদ্ধি চর্চার অগ্রগতি, অক্ষয় কুমার দত্ত ও বাঙালি সমাজ, 2006 প্রকাশিত। আরেকটি অক্ষয় কুমার দত্ত, দ্য ফার্স্ট সোশ্যাল সায়েন্টিস্ট ইন বেঙ্গল, 2007 খ্রিস্টাব্দে প্রকাশিত। সাইফুল ইসলামের এই কাজ, যেটি
সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে, গৃহীত হয়েছে অক্ষয় কুমার দত্ত ও 19 শতকের বাংলা, এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার কাজ ছিল, যেটি 2008 খ্রিস্টাব্দে পিএইচডি মর্যাদা পায় এবং 9 খ্রিস্টাব্দে ঢাকা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। আমাদের দেশের সাহিত্য একাডেমি থেকে অক্ষয় কুমার দত্তের ইংরেজি একটি ছোট জীবনী লিখেছিলেন অসিত কুমার ভট্টাচার্য। পরে তিনি একটি বাংলা বইও লিখেছেন 2007 খ্রিস্টাব্দে। অক্ষয় কুমার দত্ত এবং 19 শতকের বাংলায় ধর্ম ও সমাজ চিন্তা। অক্ষয় কুমার দত্তকে নিয়ে এই বাংলায় যার দুটি কাজ অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, তিনি আশিস লাহিড়ী। তার কাজ আঁধার রাতে একলা পথিক আর বঙ্গের চুক্তিবাদ ও অক্ষয় কুমার দত্ত। অশোক মুখোপাধ্যায় একাধিক প্রবন্ধ লিখেছেন এবং বই লিখেছেন। তিনি নিজে আজ বলবেন বলে আমি তার কথা এইটুকুই মাত্র উল্লেখ করলাম। একদম শেষ করব দুটি কথা বলে। একটি কথা, যখন দুটি মাত্র জীবনী ছিল অক্ষয় কুমার দত্তের, আর কোনো রকম বিচার বিশ্লেষণ ইত্যাদি শুরু হয়নি, সেই সময়ে এই শহর থেকে একজন মানুষ অক্ষয় কুমার দত্তের লেখালেখির একটি সংকলন করেছিলেন। সেই সংকলনের নাম অক্ষয় সুধা। এটি একটি সিরিজ, ছাত্র পাঠ্য সিরিজ। বিদ্যাসাগর, রামমোহন এদের অনেকদিন নিয়ে সেই সিরিজ তিনি করেছিলেন। নাম বলা মাত্র নিশ্চয়ই লেখকের কথা আপনারা জানেন, যিনি এই শহরের মানুষ, এই জেলার মানুষ হিসেবে একমাত্র মানুষ যিনি অক্ষয় দত্তের উপর কাজ করেছেন, তিনি শিবরতন মিত্র। অবশ্যই এই কথা আমার মনে করিয়ে দেওয়ার কোনো অর্থ নেই যে শিবরতন মিত্র তার বিদ্যা, বুদ্ধি এবং তার চিন্তা চেতনায় একেবারেই জেলার মানুষ ছিলেন না, জেলা শহরের মানুষ তো ছিলেনই না। এখন শেষে আমি উল্লেখ করব অন্নদা শঙ্করের কথা। নবজাগরণ, 19 শতক, বাংলার অগ্রগতি এবং দেশের অগ্রগতি, বিজ্ঞান চেতনার অগ্রগতি, এগুলির সঙ্গে সঙ্গে তিনি যে ধরনের পড়াশোনা করেছেন, সেই পড়াশোনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে সেই সময়ের নিরিখে তিনি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর যে বিজ্ঞান চর্চার কর্মধারা, সোজা কথায় যাকে সিলেবাস বলে, সেগুলি অক্ষয় কুমার যে দেখেছিলেন তার জীবনের মধ্যেই আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। দেখেছিলেন বলেই হিন্দু কলেজের পড়াশোনার যে ধরন, সেই পড়াশোনার ধরনের বাইরে থেকেও অক্ষয় কুমার কলকাতা শহরে একটু প্রান্তবর্তী জায়গা থেকে, দর্জিপাড়ার মতন বা খিদিরপুরের মতন প্রান্তবর্তী জায়গায় থেকেও বিজ্ঞান চেতনার শিখরকে স্পর্শ করতে পেরেছিলেন। মনকে ক্রমাগত যুক্তিবাদী চিন্তা চেতনার একেবারে শীর্ষ দেশে নিয়ে যেতে পেরেছিলেন। এটা যেমন সত্যি, তেমনি তিনি ব্রিটিশের অধীনতা স্বীকার করেননি, সেটা পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন দেখলেই বোঝা যায়। বিজ্ঞানের পক্ষপাত, যুক্তিবাদের পক্ষপাত, রেল ইঞ্জিনের পক্ষপাত, এই পক্ষপাত যেমন তার পাশ্চাত্য অনুরাগকে বোঝায়, তেমনি পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন বা আরো কতগুলো লেখা যেগুলো সমাজ ইতিহাসের লেখা, সেই লেখাগুলোর দিকে তাকালে দেশজ ঐতিহ্যের প্রতি তার যুক্তিনিষ্ঠ পক্ষপাতও স্পষ্ট হয়ে যায়। আসলে অক্ষয় কুমার কারো কি অধীনতা মেনে নিতে চেয়েছিলেন? সে ব্রিটিশ হোক বা ব্রাহ্ম সমাজ হোক বা বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর হন বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রবীন্দ্রনাথ হন, কারোর দাক্ষিণ্যই তিনি ভিক্ষা করেননি। এমনকি আমি আবারও একটু আপনাদের কাছ থেকে সাহস ধার করে নিয়ে বলতে পারি, বাংলা সাহিত্যের সমালোচকদের দাক্ষিণ্যও তিনি প্রত্যাশা করেননি। এইখানেই তার নিচু ব্যক্তিত্বকে চিনে নিতে অসুবিধা হয় না। এইখানেই তার ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের মুক্ত চিন্তা, যুক্তিবাদী ভিত্তি মজবুত। অন্নদা শঙ্কর তার বাংলা রেনেসাঁস এই বইটিতে একটি আশ্চর্য কথা বলেছেন। প্রযুক্তি যখন এগিয়ে যাচ্ছে, দুনিয়া এগিয়ে যাচ্ছে পশ্চিমের আধুনিকতার সঙ্গে পা ফেলে, প্রাচ্যের প্রাচীনতার সঙ্গে পা ফেলবে কে? দেশের লোকও
পাশ্চাত্য না হোক আধুনিক হতে চায়, বাঞ্ছত আধুনিক। অন্তর থেকে আধুনিক হওয়া অত সহজ নয়। তেমন একজন মানুষ ছিলেন অক্ষয় কুমার দত্ত। অন্নদা শঙ্করের কথা ভাগ করে আমি শুধু একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই যে এখনো কি আমরা শুধু বাইরে থেকে আধুনিক নই? এখনো কি অন্তর থেকে আধুনিক হওয়া অন্নদা শঙ্করের ভাষায় কত সহজ? আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। অসংখ্য ধন্যবাদ। মনে হয় অসংখ্য ধন্যবাদ কথাটাও খুব কম হলো অধ্যাপক রামানুজের জন্য। কি অবলীলাক্রমে আজকে অক্ষয় দত্তের যে কাজ এবং তিনি যে কতগুলো ভাষা শিখেছিলেন, ভাষা শেখার কি প্রয়োজন ছিল, সমস্ত আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি যে কত বিষয় শিখেছিলেন, বিদ্যালয়ের শিক্ষা যার মোটে 2.5 বছরের ছিল, তারপরে নিজের চেষ্টায় তিনি এতগুলো বিষয় শিক্ষা করেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত যিনি তার ব্যক্তিত্বে এক ঋজু ছিলেন, তার সম্বন্ধে অনেকগুলো তথ্য তার কাছ থেকে আমরা জানলাম। তাকে আবারও আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমরা আগামী দিনে তার সাহায্য আবার চাইব এই আশা রাখছি এবং এরপরেই যাচ্ছি যে আমরা যখন আজকের দিনটাকে পালন করবো ঠিক করছিলাম, ঠিক তখন যারা আমরা সেখানে উপস্থিত ছিলাম তার মধ্যে আজকে অনেকেই আছেন। তাদের থেকে একটা জায়গা বেরিয়ে এসেছিল যে অক্ষয় দত্ত সম্বন্ধে তার কাজ, রচনা, ভাবনা, দার্শনিক চিন্তা, বিজ্ঞান ভাবনা, এই বিষয়গুলো সম্পর্কে মানুষ খুব কমই পরিচিত, অথচ তার কাজ, তার চিন্তা ভাবনা, তার দার্শনিক দৃষ্টিভঙ্গি আরো বেশি চর্চার পরিসরে আনার প্রয়োজন। তাই জন্য তার 205তম জন্মজয়ন্তী উদযাপনের লক্ষ্যে আমরা যখন এই আয়োজক কমিটি প্রস্তুত করি, সেখান থেকে উঠে এসেছিল যে এই ভাবনাকে মর্যাদা দিয়ে একটা ছোট্ট পরিসরে একটা পুস্তিকা প্রকাশ করতে হবে, যে পুস্তিকার দায়িত্বে থাকবেন আমাদের শ্রী বিকাশ রায়মশাই, এবং এই পুস্তিকার মাধ্যমে আমরা অক্ষয় দত্তের জীবন এবং তার কাজকে খুব সংক্ষেপে সাধারণভাবে যাতে সবার জন্য সুপাঠ্য হয় সেরকম ভাবে তুলে ধরতে পারি, যাতে সেটা প্রয়োজনে আমরা স্কুলের বাচ্চাদের মধ্যেও, বালক বালিকাদের মধ্যেও নিয়ে যেতে পারি, যাতে তারা অক্ষয় দত্ত বাংলা নবজাগরণের যে একটা স্তম্ভ সেটা সম্বন্ধে আরো জানতে পারেন। সেই উদ্দেশ্যে একটা বই রচিত হয়েছে। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলা কমিটির তার প্রকাশক। এখন আমি অনুরোধ করব অধ্যাপক আশিস চক্রবর্তী মশাইকে একটু মঞ্চে আসার জন্য। আমি বিকাশ দাকে অনুরোধ করব যে এই বইটা আপনারা প্রকাশ করুন। আমি এখানে আসতে একটু অনুরোধ করব অসীম চক্ররাজ মশাইকে, অধ্যাপক অসীম চক্ররাজ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই বইটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবার আমরা পেয়েছি আরেকজন মানুষকে, অধ্যাপক রামানুজ মুখোপাধ্যায়। তার কথা শেষে বলেছেন যে অক্ষয় কুমার দত্তের উপরে যারা গবেষণা করে গবেষণালব্ধ লেখা আমাদের সামনে নিয়ে এসেছেন, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন অশোক কুমার মুখোপাধ্যায়। আজকে আমরা খুবই গর্বিত